নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। খেলার খবরের সমস্ত আপডেট নিয়ে শুরু করছি স্পোর্টস টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। আরও একবার রক্ষণাত্মক ফুটবলে খেসারত দিতে হলো ভারতকে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আবার জয় পেল না ভারত। সিঙ্গাপুরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কোনো রকমের ড্র ভারতের। মেসির কলকাতা সফর উপলক্ষে মাঠে নামবে ইস্ট বেঙ্গল মোহনবাগান। বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন মেসি। টান টান ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে হেরে গেল ভারত। বিচার ইনিংসের পর পাল্টা একই পজিশনে নেমে একই ধরনের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে জিতিয়ে দিলেন ডিক্লেয়ার। টেস্ট এবং টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপাতত দেশের হয়ে শুধু ওয়ানডে খেলেন। সেই ফরম্যাটে আরও সড়গড় থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে দুই নক্ষত্রকে? আরও একবার রক্ষণাত্মক ফুটবলের খেসারত দিতে হলো ভারতকে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আবার জয় পেল না ভারত। সিঙ্গাপুরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কোনো রকমে ড্র করল ভারত। দেখে মনে হচ্ছিল ভারতকে হেরে মাঠ ছাড়তে হবে। শেষ মুহূর্তে রহিম আলীর গোল মুখ রক্ষা করল খালিদ জামিলের। মাসখানেক আগেই কাফা নেশনস কাপে ছুটছিল খালিদ জামিলের ভারতীয় দল। নতুন কোচ খালিদকে নিয়ে সেই সময় মাতামাতিও কম হয়নি, কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতেই ভারতীয় দলের চেনা সেই ছবি। ছন্ন ছাড়া ছন্দহীন এলোমেলো ফুটবল, যার ফলশ্রুতিতে ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গেও ড্র। শেষ মুহূর্তে সিঙ্গাপুরের রক্ষণের ভুলে রহিম আলী প্রথম আন্তর্জাতিক গোল না করলে আরও লজ্জা অপেক্ষা করছিল ভারতের জন্য। এমনিতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শুরু থেকেই বিশ্রী খেলছিল টিম ইন্ডিয়া। সুনীল ছেত্রীরা প্রথম 2 ম্যাচ থেকেই মাত্র 1 পয়েন্ট পান। সেদিক থেকে দেখতে গেলে গ্রুপ পর্বের শেষ সবকটি ম্যাচই ছিল মরণবাচন ম্যাচ। কিন্তু এদিন সন্দেশ জিংখান, লিস্টন কোলাসোদের খেলায় সেই মরিয়া ভাবটাই চোখে পড়ল না। ছন্দহীন ছন্নছাড়া ফুটবলে একেবারে শুরু থেকে যেন মুশড়ে ছিলেন খালিদ জামিলের ছেলেরা। আর সেই সুযোগ নিয়ে ম্যাচের শুরু থেকে দাপট দেখালো সিঙ্গাপুর। বিশেষ করে মাঝমাঠ থেকে সিঙ্গাপুরের ফুটবলারদের বাড়ানো বলগুলি রীতিমতো ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে ভারতীয় রক্ষণকে। যদিও গোল পেতে সিঙ্গাপুরকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের সংযুক্ত সময় পর্যন্ত। ওই মাঝমাঠ থেকে বাড়ানো তেমনই একটি বলে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে যান সিঙ্গাপুরের ফান্দি। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করা নাড়িয়ে দেয় ভারতীয়দের আত্মবিশ্বাস। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখেন সন্দেশ জিংখান। লড়াই আরও কঠিন হয় ভারতের। একটা সময় মনে হচ্ছিল হার অনিবার্য, তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে ভাগ্য দেবতা সহায় হন। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে ফাঁকা গোলের সামনে বল পেয়ে যান রহিম আলী। জীবনের প্রথম আন্তর্জাতিক গোল করতে ভুল করেননি তিনি, ফলে হার বাঁচায় ভারত। 1-1 গোলের এই ড্রয়ের ফলে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের অঙ্ক জটিল হল ভারতের জন্য। তবে ক্ষীণ আশা এখনও রয়েছে। 3 ম্যাচে আপাতত ভারতের সংগ্রহ 2 পয়েন্ট। সিঙ্গাপুরের 3 ম্যাচে পয়েন্ট 5। নিজেদের শেষ 3 ম্যাচের 3টিতেই জিততে হবে ভারতকে। তারপরও অবশ্য অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে খালিদ জামিলদের। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী মৌসুমে আইএসএল এ খেলতে দেখা যাবে ইন্টারকাশিকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে তাদের চিঠি দিয়ে সেই কথা জানানো হয়েছে। তাদের আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নও ঘোষণা করল এআইএফএফ। পাশাপাশি সমস্ত নিয়ম পূরণ করায় দেশের সেরা লিগে খেলার ছাড়পত্র পেল উত্তরপ্রদেশের দলটি। আগামী মরশুমে আইএসএল এ খেলতে দেখা যাবে ইন্টারকাশিকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের থেকে তাদের চিঠি দিয়ে সে কথা জানানো হয়েছে। আন্তোনিও হাবাসের দল গতবারের আই লিগ চ্যাম্পিয়ন। এবার তাদের আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে এআইএফএফ। পাশাপাশি সমস্ত নিয়ম পূরণ করার দেশের সেরা লিগে খেলার ছাড়পত্র পেল উত্তরপ্রদেশের দলটি। এআইএফএফ এর তরফ থেকে চিঠিতে জানানো হয়েছে, দীর্ঘ আলোচনা ও ক্যাসের রায়কে মান্যতা দিয়ে এআইএফএফ ইন্টারকাশিকে আনুষ্ঠানিকভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করছে। ফিফার সদস্য হিসেবে ফেডারেশন ক্যাসের সিদ্ধান্তকে সম্মান করে। আই লিগ ও ভারতীয় ফুটবলের গণতন্ত্রকে সম্মান জানিয়ে এআইএফএফ ইন্টারকাশিকে আগামী মরশুমের আইএসএল এর জন্য ছাড়পত্র দিচ্ছে। ইন্টারকাশি আইএসএল এর আর্থিক ও টেকনিক্যাল সমস্ত নিয়মও পূরণ করেছে।
আসলে ক্রীড়া আদালতের রায়ে ইন্টার কাশী অনেকদিন আগেই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই হিসেবে হাবাসের দলের আইএসএল খেলা নিয়ে কোনো সংশয় থাকার কথা ছিল না। সমস্যা হলো আই লিগ চ্যাম্পিয়ন কারা মাঠের পয়েন্টের থেকেও বেশি নির্ধারিত হয়েছে আইনি জটিলতার মাধ্যমে। চার্চিল ব্রাদার্স ফেডারেশন ইন্টার কাশীর মধ্যে দীর্ঘ আইনি দড়ি টানাটানির পর ক্রীড়া আদালত থেকে কাশীকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। ফেডারেশনের জরিমানাও হয়েছে, কিন্তু তারপরও ইন্টার কাশী আইএসএলে খেলবে এই ঘোষণা সরকারিভাবে ফেডারেশন করেনি। আইএসএল নিয়ে এখনও জটিলতা রয়েছে। তারই মধ্যে 14তম দল হিসেবে নাম ঘোষণা হল ইন্টার কাশীর। হাই নিউজ নেটওয়ার্ক। বড় জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করলো মোহনবাগান। বৃহস্পতিবার বিতর্কের আবহে খেলা শুরু হয় কিশোর ভারতী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা এফসিকে 5-1 গোলে উড়িয়ে দিলেন মলিনার ছেলেরা। বড় জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করলো মোহনবাগান। বৃহস্পতিবার বিতর্কের আবহে শুরু কিশোর ভারতী স্টেডিয়ামে শুরু হলো ম্যাচ। তবে দিমিত্রি রবসনরা বিতর্কের জবাব মাঠে দেওয়ার পণ করেই নেমেছিলেন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা এফসিকে 5-1 গোলে উড়িয়ে দিলেন জোসে মলিনার ছেলেরা। ডুরান্টের কোয়ার্টার ফাইনালে হারের ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল মোহনবাগানকে। সব দিক বিচার করে মুহূর্তে যথেষ্টই চাপে ছিল মোহনবাগান। তাই যেন তেন প্রকারে ম্যাচ জয়কে পাখির চোখ করেছিলেন সবুজ মেরুন ফুটবলাররা। জাতীয় দলের হয়ে ব্যস্ত লিস্টন কোলাসো, দীপক টাংরি ও শাহল আব্দুল সামাদ। বয়সভিত্তিক জাতীয় দলে রয়েছেন সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা। এদের ছাড়াই আপাতত দল সাজিয়েছিলেন মলিনা। এদিন শুরু থেকে গোছানো ফুটবল উপহার দেয় মোহনবাগান। আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন কিয়ান থেকে মনভীর, রবসন থেকে ম্যাকলারেনরা। এর ফলও মেলে হাতে নাতে। শুরুতেই আলবার্তো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মোহনবাগান। গোল হজম করার পর দমে যায়নি গোকুলাম কেরালার ফুটবলাররাও। খেলার গতির বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকবার সবুজ মেরুন রক্ষণে উঠে আসছিলেন তারা। বাগান রক্ষণ আঁটো-সাঁটো ছিল। এরই মধ্যে অবশ্য জেমি ম্যাকলারেন ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল মোহনবাগানের পক্ষে 2-0। দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে ব্যবধান কমায় গোকুলাম। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হয়নি। এরপর কার্যত আরও তেড়ে ফুরে ওঠে মোহনবাগান। একে একে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন রবসন, ম্যাকলারেনরা। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন আলবার্তো এবং ম্যাকলারেন, একটি গোল রবসনের। শেষ পর্যন্ত 5-1 গোলে জয় পেয়ে মাঠ ছাড়েন সবুজ মেরুন ব্রিগেড। হাই নিউজ নেটওয়ার্ক। মেসির কলকাতা সফর উপলক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল মোহনবাগান। দুই দলের তারকা একাদশের ম্যাচে হাজির থাকবেন LM10। সঙ্গে জানা যাচ্ছে বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন মেসি। 14 বছর পর কলকাতা মাতাতে আসছেন লিওনেল মেসি। অন্যান্য কর্মসূচির সঙ্গে কলকাতা ডার্বিও উপভোগ করবেন আর্জেন্টাইন মহাতারকা। জানা গিয়েছে মেসির কলকাতা সফর উপলক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল মোহনবাগান। দুই দলের তারকা একাদশের ম্যাচে হাজির থাকবেন LM10। বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন তিনি। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা 14 বছর আগে ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন মেসি। অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরওয়ার্ড। কয়েকটা ব্যালন ডি'অর জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি। 14 বছর পর ফের সেই যুব ভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি। এবার বিশ্বজয়ী হিসেবে, সর্বকালের অন্যতম সেরা হিসেবে। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন গোট কনসার্টে। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। 13 ডিসেম্বর কলকাতা যুব ভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে। ওই দিনই খেলা হবে মিনি ডার্বি। 11 জন করে ফুটবলার থাকবেন দুই দলেই। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে দুই দলের সেরা দেশি বিদেশি তারকারা খেলবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জয়ী দলকে বিশেষ পুরস্কার দেবেন মেসি স্বয়ং। গোটা ডার্বি ম্যাচও দেখবেন তিনি।
উল্লেখ্য, মেসির কলকাতা আগমন ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গোট কনসার্টের টিকিট। জোম্যাটো ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে কাটা যাবে এই গোট কনসার্টের টিকিট। টিকিট শুরু হচ্ছে ৩,৮৩৫ টাকা থেকে। সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম ১৪,৭৫০ টাকা। এই টিকিট থাকলে বসা যাবে ভিআইপিতে। মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে তাতে উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই মঞ্চ ভাগ করে নিতে পারেন অমিতাভ বচ্চন। এবার গোট কনসার্টের জৌলুস আরও বাড়িয়ে দেবে এই মিনি ডার্বি। হাই নিউজ নেটওয়ার্ক। টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে হেরে গেল ভারত। রিচার ইনিংসের পর পাল্টা একই পজিশনে নেমে একই ধরনের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দিলেন ডি ক্লের্ক। এই হার সেমিফাইনালের লড়াই আরও কঠিন করবে টিম ইন্ডিয়ার জন্য। বাংলার রিচা ঘোষের অবিশ্বাস্য ইনিংস, মাত্র ৭৭ বলে ৯৪ রান, একাধিক বিশ্ব রেকর্ড। কিন্তু এহেন ইনিংস কার্যত জলে গেল বোলারদের ব্যর্থতায়। টান ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে হেরে গেল ভারত। রিচার ইনিংসের পাল্টা একই পজিশনে নেমে একই ধরনের ইনিংস খেলে প্রোটিয়াদের ম্যাচ জিতিয়ে দিলেন ডি ক্লের্ক। এই হার সেমিফাইনালের লড়াই আরও কঠিন করবে টিম ইন্ডিয়ার জন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে হরমনপ্রীত কৌরের ভারত এদিন একটা সময় ১০২-৬ হয়ে গিয়েছিল। স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত নিজে সকলেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ঠিক সেই সময় তিনি মাঠে এলেন। ৮ নম্বরে নেমে ৭৭ বলে ৯৪ করে গেলেন বাংলার রিচা ঘোষ। রিচা না থাকলে ভারত এদিন ২০০ পেরোতে পারত কিনা সংশয়। ইনিংসের ৪০ ওভারের মাথায় ভারতের স্কোর ছিল ১৫৩-৭। তখন মনে হচ্ছিল ২২০ উঠলেই অনেক হবে। সেখান থেকে শেষ ১০ ওভারে ভারত তুলল ৯৮ রান। স্নেহ রানা ২৪ বলে ৩৩ রানের ইনিংসের কথা অবশ্যই বলতে হবে। কিন্তু আসল হল রিচা। তার ১১ বাউন্ডারি ও ৪ অতিকায় ছক্কায় অতিমানবিক ইনিংস। রানার সঙ্গে নবম উইকেটে তার ৮৮ রানের পার্টনারশিপ, যা না থাকলে লড়াইয়ের জায়গাটুকু থাকত না ভারতের। কিন্তু রিচা যে ২৫১ রানের পুঁজি ভারতের বোলারদের দিলেন, সেটা কাজে লাগাতে পারলেন না ভারতের বোলাররা। শুরুটা বিশ্রী করলেও স্নায়ুযুদ্ধে জিতে গেলেন প্রোটিয়ারা। একটা সময় দক্ষিণ আফ্রিকাও ৮৫ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে ট্রায়ান এবং ডি ক্লের্ক পাল্টা আক্রমণ শুরু করেন। তাদের জুটিতে লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা। ৪.২ ওভারে যখন মাত্র ৪১ রান বাকি, তখন ট্রায়ানকে আউট করে ফের ম্যাচের রোমাঞ্চ এনে দেন স্নেহ রানা। কিন্তু তারপর কার্যত একাই লড়ে গেলেন ডি ক্লের্ক। শেষ ৪ ওভারে কার্যত একার হাতে জয় এনে দিলেন প্রোটিয়াদের। তিনি মাত্র ৫৪ বলে ৮৪ রান করে ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নিলেন। হারলেও রিচার বৃহস্পতিবারের ইনিংস ইতিহাসের খাতায় লেখা থাকবে। ৮ নম্বরে নেমে অধিকাংশ সময় বোলারদের নিয়ে খেলে, কাঁধে অন্তত চাপ নিয়ে মহিলাদের বিশ্বকাপে ভারতীয় উইকেট কিপার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আজ থেকে বাংলার রিচারই। রিচার এদিনের ৯৪-এর পরে থাকবে ৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফৌজে খালিলির ৮৮। তারপরে থাকবে ৯৩ সালে অঞ্জু জৈনের ৮৪ নট আউট। এদিন রিচার ইনিংস দেখে ঝুলন গোস্বামী বললেন যে, পরিষ্কার বলছি, রিচা চলতি বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর। ভারতের বিশ্বকাপ জেতা না জেতা ওর উপর অনেকটাই নির্ভর করে থাকবে। তবে রিচার সঙ্গে বোলার ও অন্যান্য ব্যাটারদেরও যে এগিয়ে আসতে হবে, সেটা এদিনের ফলাফলেই স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। টেস্ট এবং টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আপাতত দেশের হয়ে শুধু ওয়ানডে খেলেন। সেই ফরম্যাটে আরও সড়গড় থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে দুই নক্ষত্রকে? টেস্ট এবং টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপাতত দেশের হয়ে শুধু ওয়ানডে খেলেন। সেই ফরম্যাটে আরও সড়গড় থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে দুই নক্ষত্রকে? বোর্ড সূত্রে তেমনই খবর। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নিজেদের প্রমাণ করলেই জাতীয় দলের শিকে ছিড়বে রোকর ভাগ্য, এমনটাই শোনা যাচ্ছে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবে ভারত। তার আগেই বিজয় হাজারে ট্রফিতে অন্তত 3টে ম্যাচে রোহিত বিরাট খেলতে পারেন বলে সূত্রের খবর। রোহিত 8 বছর বিজয় হাজারে খেলেননি। বিরাট শেষবার খেলেছেন 13 বছর আগে। তবে নির্বাচক প্রধান অজিত আগারকার স্পষ্ট করে দিয়েছেন পারফর্ম করে দলে জায়গা করে নিতে হবে দুই নক্ষত্রকে। 6 ডিসেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ করেছে ভারত। তারপর 11 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 3 ওয়ানডে ম্যাচের সিরিজ। এই 1 মাস সময়ের মধ্যে বিজয় হাজারে ট্রফির অন্তত 6টি ম্যাচ হতে পারে। 24শে ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। সেই টুর্নামেন্টে বিরাট ও রোহিতকে অন্তত 3টে করে ম্যাচ খেলতেই হবে, এমনটাই বোর্ড সূত্রে খবর। দিল্লি এবং মুম্বাইয়ের হয়ে ম্যাচ খেলে নিজেদের ফর্ম এবং ফিটনেসের প্রমাণ দেবেন দুই মহাতারকা, এমনটাই চাইছে বোর্ড। যদিও নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, রোহিত এবং বিরাটের যে অভিজ্ঞতা এবং দক্ষতা তা খুব কম ক্রিকেটারদেরই থাকে। ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে ওরা। খুব কম খেলোয়াড়ের কাছে এমন অভিজ্ঞতা রয়েছে। দুজনকেই আমাদের প্রয়োজন। তারা আমাদের বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবেই আছে। তবে জাতীয় দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য ঘরোয়া ক্রিকেটেও নিজেদের প্রমাণ করতে হবে রোকোকে। হাই নিউজ নেটওয়ার্ক। রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়কত্ব। ভারতীয় ক্রিকেটের এই যুগ বদলের সিদ্ধান্তকে সমর্থনই করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়কত্ব। ভারতীয় ক্রিকেটের এই যুগ বদলের সিদ্ধান্তকে সমর্থনই করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, শুভমান টেস্টে ভালো করেছে, সেই জন্য ওডিআই ক্যাপ্টেন্সি পেয়েছে। তাছাড়া 27-এর বিশ্বকাপ পর্যন্ত আদৌ বিরাট বা রোহিত খেলতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দিহান প্রাক্তন অধিনায়ক। রোহিত শর্মা প্রশ্নাতীতভাবে সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। মাত্র 8 মাসের মধ্যে দেশকে 2টি আইসিসি ট্রফি দিয়েছেন তিনি। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অব্যাহত পরেই তাকে ছেটে ফেলা হলো অধিনায়কত্ব থেকে। দলে তরুণ শুভমান গিলের ওপর আস্থা রাখার কথা বলছে বিসিসিআই। লক্ষ্য 2027 বিশ্বকাপ। কিন্তু এই সিদ্ধান্তে বিতর্ক কম হচ্ছে না। ক্রিকেট মহলের একাংশের বক্তব্য, এটা রোহিতের সঙ্গে অন্যায়। যদিও বোর্ডের এই সিদ্ধান্তে কোনো ভুল দেখছেন না প্রাক্তন বিসিসিআই সভাপতি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সৌরভ যখন বিসিসিআই সভাপতি ছিলেন তখনই রোহিতের নেতৃত্ব প্রাপ্তি। বিরাট কোহলিকে সরানো নিয়ে সেই সময় কম বিতর্ক হয়নি, সবটা তিনিই সামলেছেন। আবার যখন ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব বদল নিয়ে বিতর্ক, তখন সৌরভ বোর্ডেরই পাশে দাঁড়ালেন। এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে তিনি বললেন, রোহিতকে সরিয়ে শুভমানকে আনার সিদ্ধান্তে ভুল দেখছি না। শুভমান টেস্টে ভালো করেছে, সেই জন্য ওয়ানডে অধিনায়কত্বও পেয়েছে। ওর মধ্যে প্রচুর প্রতিভাও রয়েছে। প্রাক্তন বোর্ড সভাপতির বিশ্বাস, এই সিদ্ধান্ত নেওয়ার আগে রোহিতের সঙ্গে কথা বলে নিয়েছেন বিসিসিআই কর্তারা। 2027 বিশ্বকাপে এখনো বছর 2 বাকি। অধিনায়কত্বহীন রোহিত বা বিরাট আদৌ ওই টুর্নামেন্টে খেলবেন তো? সন্দিহান সৌরভ নিজেও। তিনি বলছেন, 2027 সালে রোহিতের বয়স 40 হবে। সেটা স্পোর্টসের বিচারে কম নয়। বিরাট বা রোহিতকে বিশ্বকাপ খেলতে হলে ফিট থাকতে হবে, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ওরা কতটা ফিট থাকে সেটার উপর অনেক কিছুই নির্ভর করছে বলেই মত মহারাজের। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।